আমার খুব একটা চেঞ্জ লাগে না, কিন্তু আমার কিন্তু এখনো সেম ইমোশনটা লাগে। ধরো যতই বলি ভাজা পোড়া খাবো না, ওটা কিন্তু বাসায় ভাজলে পরে একটা দুটো খেতে হয়, মনে হয় তাহলে মনে হয় কি রমজান মাস না, বিকালে নাস্তা খেলাম, ইফতার খেলাম না, এরকম মনে হলো। আমি আজকে একদম খুবই সিম্পল ট্রেডিশনাল জিলাপি করে দেখাবো, শাহী জিলাপি। কর্ণা আপুকে একটা টাস্ক দিব, সেই টাস্কটা অলরেডি রেডি। ক্যাপসিকামগুলো কাটতে হবে। সেহরির জন্য ঘুম থেকে সময় মতো ওঠার জন্য কোন অদ্ভুত কাজটি বেশি করা হয়? আমি ঘুমাই না, আগে একবারে সেহরি খেয়ে ঘুমাই। দর্শক, চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে ইফতার টেবিলে ট্রেডিশনাল ইফতারের পাশাপাশি বিদেশের ডিফারেন্ট কোনো রেসিপি হলে সবাইকে চমকে দেওয়া যায়, ভিন্নতা আনা যায় ইফতার টেবিলে। আর সেজন্যই আমরা চলে এসেছি রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 আজকের এপিসোডের নতুন একটা রেসিপি নিয়ে। সাথে আছে আমি শ্রাবণ ও তহিদা। আমরা বলেছি অবশ্যই আমার সাথে আরও দুজন গর্জিয়াস লেডি রয়েছেন, যার মধ্য থেকে শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই যিনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি, 1427 রাঁধুনি আনিশা। হ্যালো। হ্যালো আপু। এবং এরই সাথে নিজেকে খুব সিম্পলভাবে প্রেজেন্ট করা বা সিম্পলি কণা হিসেবে সবার কাছে পরিচিত পেতে চাইলেও তিনি আসলে খুব খুব গর্জিয়াস এবং সেই সাথে খুব ট্যালেন্টেড। আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ, যার কণ্ঠের মধ্যে ম্যাজিক্যাল যে একটা ছোঁয়া রয়েছে, সেই ছোঁয়াটা ছুঁয়ে যায় সবাইকে। বলছিলাম সবার প্রিয় কণ্ঠশিল্পী কণার কথা। হ্যালো। থ্যাংক ইউ। ছোটবেলার রমজান মাস, ইফতার, সেটা নিয়ে কণাপুর থেকে শুনি, তারপর আসছি আনিশার কাছে। আমার খুব একটা চেঞ্জ লাগে না, কিন্তু আমার কিন্তু এখনো সেম ইমোশনটা লাগে। আগে যেটা হতো যে বাইরের থেকে মানে রেস্টুরেন্টের এত ফ্যাসিলিটিস ছিল না ইফতার বানানো, এখন তো নানা ধরনের অপশন, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ইফতার। তারপরে ওই যে বাসার যে একটা ইফতার বানায়, ধরো যতই বলি ভাজা পোড়া খাবো না, মানে এগুলো অ্যাভয়েড করবো, বাট ওই যে একটা ট্রেডিশন, ওটা কিন্তু বাসায় ভাজলে পরে একটা দুটো খেতে হয়, মনে হয় তাহলে মনে হয় কি রমজান মাস না, বিকালে নাস্তা খেলাম, ইফতার খেলাম না, এরকম মনে হলো। রোজার কথা যেটা বললো, আমি অর্ধেক রোজা রাখতে বলতাম, যদি পুরাটা পারবো না, আম্মু বলতে চাচ্ছে আজকে 12টা পর্যন্ত রাখো, পরের দিন 12টা পর্যন্ত, হ্যাঁ 2টা রোজা হয়ে যাবে, এরকম না বলতো, অর্ধেক করে একটা রোজা হয়ে যাবে, সমস্যা নেই। তো এই জিনিসগুলো একদম ছোটবেলার কাহিনী, কিন্তু এখন বড় হওয়ার পর ইফতারের ট্রেডিশনে খুব বেশি একটা চেঞ্জেস আসেনি, কারণ ওই ভাজা পোড়া একই জিনিস। আগে যেটা হতো যে আগে আম্মুর ভরসায় বসে থাকতাম, এখন তো রান্না বান্না করি, হ্যাঁ এখন একটু নিজের দু একটা স্পেশাল আইটেম থাকে, আর এখন স্পেশাল আইটেম নিজেকেই করতে হয়। আর ছোটবেলায় আমার জন্য রোজা ছিলাম, আমার জন্য স্পেশাল, যদি আমি রোজা রাখতাম ওই দিনকে আমার পছন্দের ইফতারগুলা টেবিলে সাজানো থাকতো। ওকে, এটাই একটা সুইট মেমোরিজ ছিল। আর ওই ইফতারটা করতে পারবো দেখে কিন্তু আরো এক্সাইটমেন্টে রোজা রাখতাম, বলা হতো যে আজকে ইফতারে এটা করে রাখা হবে আমার জন্য। আসলে এরকম তো হয়েছে না? হ্যাঁ অবশ্যই, মানে ইফতার খাওয়ার লোভে অনেক সময় রোজা, মানে আমার এখনো মনে আছে যে আমি ফার্স্ট রোজার দিন রেখেছিলাম, মানে সবাই এক্সাইটেড ছিল, রোজা রাখতে পারবা, খারাপ লাগতেছে, ওটা এখনো মনে পড়ে। আবার ভুলে পানি খেয়ে ফেললে হ্যাঁ কিছু হবে না, তোমার রোজা হয়ে যাবে। আমার মনে আছে যে ঠিক আজানের ঠিক আগ মুহূর্তে ইফতারি বানানো হচ্ছে, তখন তো ছোট মানুষ, বারান্দায় গেছি, আব্বু জিলাপি আনছে, একটা জিলাপি নিয়ে আমি বারান্দায় পর্যন্ত গেছি, গিয়ে খেয়ে ফেলবো, পরে কি মনে করে ছোট মানুষ খাই নাই, কিন্তু জিলাপিটা হাতে ধরে বসেছিলাম আমি অনেকক্ষণ। আসলে এরকম হয়েছে, মানে ছোটবেলার ইমোশনটা, ছোটবেলার সবকিছু তো ডিফারেন্ট, তো এই স্মৃতিচারণগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা অনেক কথা বলে ফেলেছি, এবার আসলে নতুন রেসিপিটা শিখতে চাই। আজকের রেসিপি কি শিখবো আমরা? আমি আজকে একদম খুবই সিম্পল ট্রেডিশনাল জিলাপি করে দেখাবো, শাহী জিলাপি, যেটা ছাড়া আসলে রোজাতে ইফতার হয় না আমাদের। শাহী জিলাপি একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বেশ জনপ্রিয়। এটি সাধারণ জিলাপির একটি সমৃদ্ধ ও বৃহৎ সংস্করণ। শাহী জিলাপি তার স্বাদ, আকার এবং মিষ্টতার কারণে অন্য মিষ্টির চেয়ে আলাদা। সাধারণ জিলাপির তুলনায় এটি বড়, মোটা এবং আরও মুচমুচে হয়। রমজান মাসে বাংলাদেশে এর বেশ চাহিদা তৈরি হয়।
বিশেষ করে পুরনো ঢাকার মিষ্টি দোকানগুলোতে শাহী জিলাপির জন্য রীতিমতো ভিড় লেগে যায়। আর রান্নাটা শুরু করার আগে আমি তোমার সাথে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। চলো আমরা কিচেনে গিয়ে বাকি কথা বলছি। কিচেনে এসে যে কাজটি করার কথা ছিল, কর্ণা আপুকে একটা টাস্ক দিব, সেই টাস্কটা অলরেডি রেডি। ক্যাপসিকাম 3টে রঙের রয়েছে এখানে। ক্যাপসিকামগুলো কাটতে হবে, চপ করতে হবে, আর আমার প্রশ্নের চপ করতে হবে? ইয়েস, উত্তর দিতে হবে। ওকে। ও কাটতে কাটতে ঝটপট উত্তর, চপ চপ করে কাটা। চলো তাহলে, রেডি স্টেডি গো। বাসায় বা পরিচিত জনদের মধ্যে ইফতারের সময় সবচেয়ে বেশি ঘড়ি দেখে কে? কুইক। সেহরির জন্য ঘুম থেকে সময় মতো ওঠার জন্য কোন অদ্ভুত কাজটি বেশি করা হয়? আমি ঘুমাই না, আগে একবার সেরি খেয়ে ঘুমাই। রোজা রাখার সময় কোন খাবার দেখে লোভ সামলানো একেবারেই কঠিন? জিলাপি। বাড়িতে ইফতারে কি রান্না হবে কে ডিসাইড করে? আম্মু। ইফতার বানাতে গিয়ে কখনো নতুন কোনো ডিশের এক্সপেরিমেন্ট করা হয়েছে? করা হয়েছে এবং খুব ডিজাস্টারও হয়েছে। সেটা কি ছিল? অনেক কিছুই। সেহরি করা নিয়ে কোনো মজার ঘটনা বা অঘটন কোনো কিছু কি আছে? যখনই মানে টাইমের পরে উঠি, এটা একটা অঘটন সেরির জন্য, যে উঠে দেখি যে টাইম হয়ে গেছে বা কেউ ফোন করছে ঘড়ি নাই, টাইম হয়ে গেছে, সেটা একটা অঘটন। এছাড়া আর কনসিয়াসলি। চা নাকি কফি? চা। সেহরিতে কোনটা চাই? চা। সেহরিতে। ওকে, সবসময় তাহলে ইফতারের পর চা নাকি কফি? চা। আমি আই এম এ চা পারসন। বা টি লাভার। ইফতারের ড্রিঙ্কস নাকি ডেজার্ট? বোথ। ইফতারের আগে কে বেশি ছবি তোলে? আমি। তো রমজানে ঘুমের রুটিনটা কেমন হয়? একদম উল্টে যায়, কারণ আমি যতই ট্রাই করি ওই সেহরির আগে ঘুমাতে পারি না। সেহরিটা খেয়ে তারপর ঘুমাই, ওই আমার 6 ঘন্টা ঘুম লাগে। সো একটু উল্টাপাল্টা হয়। ওকে, রান্নাঘরে কার কাণ্ড দেখে সবচেয়ে বেশি হাসি পায়? আমারই হওয়া উচিত। সবকিছুই। ইফতারের সময় বা সেহরির সময় সবচেয়ে মজার কোন জায়গায় ইফতার করা হয়েছে বা সেহরি করা হয়েছে? বাসার বাইরে আসলে আমরা খুব একটা প্রেফার করি না ইফতার বা সেহরি, খুব কম, মানে খুব বাধ্য হয়ে যেতে হয়েছে কোনো প্রোগ্রামে অথবা মানে কোনো কমিটমেন্ট রাখার জন্য। আদারওয়াইজ আমরা বাসাতেই করি। শুধুমাত্র র্যাপিড ফায়ার রাউন্ডে না, আমি দেখতে পাচ্ছি যে 3টি কালারের ক্যাপসিকাম কর্ণা আপু কি সুন্দর করে কি সাইজের চপ করেছে। ওয়াও, আসলে কাঠগুলো খুব সুন্দর হয়েছে। আসলে খুব সুন্দর হয়েছে। আর জিলাপি আসলে কিভাবে করতে হয় সেটা মনে হচ্ছে যে অনেক সহজভাবেই দেখাবে আমাদেরকে আনিশা। আনিশা, জিলাপির প্যাচ তো অনেক কঠিন, কিন্তু জিলাপি রান্না করা খুব সহজ আমি যতটুকু শুনেছি। জিলাপি রান্না করতে আসলে খুব বেশি ইনগ্রেডিয়েন্ট লাগে না। আর এখন তো অনেক টাইপের ইম্প্রোভাইজ হওয়ার পরে রেসিপি অনেক শর্ট হয়ে গেছে। আমি আজকে ওই সহজ ভার্সনটাই করে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, টক দই দিয়ে? টক দই, বেকিং সোডা দিয়ে। আর কি কি লাগছে? আমার হচ্ছে আমি এখানে ময়দা নিচ্ছি, আর সাথে কর্নফ্লাওয়ার দিব, আর টক দই, বেকিং সোডা, এটা দিয়ে হচ্ছে খামিরটা তৈরি করব। ওকে, তো শুরু করি। আমার এখানে 2 কাপ ময়দা মাপা আছে, এটার সাথে আমি হচ্ছে হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কি দিচ্ছি? বেকিং সোডাটা আমার হাফ চা চামচের মতন দিব। একটু মিক্স করে নেই। টক দইটা ও হাফ কাপের মতো। পানি? হ্যাঁ, পানিটা একটু আস্তে আস্তে দিব, মানে মিক্স করতে করতে। একটু মিক্স করে নেই, তারপর দেখছি। হয়ে গেছে। আমার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রাখতে হবে। তো আমি এটাকে যেটা একটা বোতলে ভরে তারপর হচ্ছে যে জিলাপির প্যাচটা দিব ওই বোতলটাতে ভরে নেই, দেখি ও কত প্যাচ দিতে পারে আজকে এই প্লেটটা। আপু, আমি শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছি, কারণ ওটা ঘন হতে একটু টাইম লাগে, আবার একটু ঠান্ডাও করতে হয় শিরাটা। তো এখন আমি এটাকে নিয়ে হালকা একটু গরম করে নিব। এটা বানানোর প্রসেস কি? প্রসেস হচ্ছে আমি এখানে 3 কাপ চিনি আর 3 কাপ পানি, সেম পরিমাণ চিনি আর পানি দিয়েছি, আর একটু জাফরান, তারপর হচ্ছে লেবুর রস দিয়েছি,
আর এলাচ। লেবুর রসটা মাস্ট দিতে হবে, কারণ লেবুর রসটা দিলে শিরাটা হচ্ছে ক্রিস্টালাইজ হয়ে যায় না। হ্যাঁ, নইলে যে জমাট বেঁধে যায়। আমি জিলাপি ভাজবো, আমি তেল আর ঘি মিক্স করে দিচ্ছি, কারণ পুরোপুরি ঘিতে দিলে ঘিটা না খুব সহজে বার্ন হয়ে যায়, আর একটু ঘি দিলেই কিন্তু ঘি ফ্লেভারটা এমনভাবে আসে মনে হয় যে ঘিতেই ভেজেছি। আর আমি শিরাটার মধ্যেও কিন্তু হালকা একটু ঘি দিয়েছি। ওকে, সো রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল এবং রাঁধুনি ঘি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিই। আচ্ছা, আমি এখন দিচ্ছি, দেখি কি অবস্থা। দেখি, আমরা শিখি এটা। মনে হচ্ছে না খুব সহজ, কিন্তু আমি করতে চাইলে পারবো না। কিন্তু আপনারা ট্রাই করতে চান? আমি একটা ট্রাই করতে চাই। ট্রাই করতে পারেন। করো। আমি প্যাচে খুব খারাপ। দেখা যাক। বিসমিল্লাহ। হয়েছে? ছোট একটা হয়েছে। টাইনি জিলাপি ফ্রম কনাপু। আচ্ছা, মানে যেগুলো লাল হয়ে গেছে ওগুলো আমি এখন পুরো গরম গরম জিলাপি হচ্ছে আমার এই শিরাতে দিয়ে দিই, তবে শিরাটা একদম বেশি ঠান্ডা হওয়া যাবে না আবার। আচ্ছা আপু, আমি এখন এটাকে একটু ডেকোরেশন করব। শাহি একটা লুক দেওয়ার জন্য আমি এখানে এডিবল গোল্ড লিফ আছে। ওয়াও, মনে হচ্ছে গোল্ডেন গোল্ডের জিলাপি। একটু জাফরানও দেই উপর দিয়ে। যে পরিমাণ মনোযোগ, আমারও খুব ভালো লাগছে। আমার কাছে এতদিন জিলাপি তৈরি করাটা খুব কঠিন একটা রেসিপি মনে হতো। আপু, তৈরি হয়ে গেল আমার শাহি জিলাপি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, মানে আমাকে আজ পর্যন্ত কেউ এত সুন্দর করে জিলাপি তৈরি করে দেয়। ভালো লেগেছে অ্যাকচুয়ালি। থ্যাংক ট্রু। ইউ। আমার মনে হয় শুধু আমাদের না, দর্শক আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আর এত সহজে এরকম শাহি জিলাপি যদি বাসায় তৈরি করতে চান, তাহলে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। শাহি জিলাপি। উপকরণ: চিনি শিরার জন্য চিনি 3 কাপ, পানি 3 কাপ, লেবুর রস 2 টেবিল চামচ, এলাচ 4 থেকে 5টা, জাফরান 1 চা চামচ। ব্যাটার তৈরির জন্য ময়দা 2 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বেকিং সোডা আধা চা চামচ, টক দই আধা কাপ, পানি 300 মিলিলিটার, জাফরান 1 চিমটি, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ, রাঁধুনি প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, বাদাম কুচি সাজানোর জন্য, এডিবল গোল্ড লিফ সাজানোর জন্য। প্রস্তুত প্রণালী: প্রথমে প্রয়োজনীয় উপকরণ দিয়ে চিনির শিরা তৈরি করে ঠান্ডা হতে দিন। ব্যাটার তৈরি করার জন্য ময়দার সাথে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা মিলিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর টক দই ও পানি মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিন। 15 মিনিটের জন্য ব্যাটারটি রেস্টে রাখুন। এরপর একটি পাইপিং ব্যাগ অথবা কোনো ছিদ্রযুক্ত বোতলে জিলাপির ব্যাটার ভরে নিন। প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে 2 টেবিল চামচ রাঁধুনি প্রিমিয়াম ঘি দিয়ে গরম করে নিন। জিলাপির প্যাঁচ দিয়ে জিলাপিগুলো 2 পাশ মধ্য আঁচে মুচমুচে করে ভেজে নিন। ভাজা গরম জিলাপিগুলো হালকা গরম শিরাতে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে উঠিয়ে নিন। সব জিলাপি হয়ে গেলে এডিবল গোল্ড লিফ, জাফরান, বাদাম গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহি জিলাপি। প্রিয় দর্শক, দেখিয়ে দিলাম রিক্যাপ। নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে দেখেছেন, যেমনটি দেখেছেন পুরো অনুষ্ঠান, কারণ এখান থেকেই থাকছে আপনাদের জন্য কুইজ। কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাঁধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট পেতে কার না ভালো লাগে? সো অবশ্যই সেটার জন্য আপনাদেরকে যেতে হবে রাঁধুনির ফেসবুক পেজে। রাঁধুনির ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন। আমি চলে যাচ্ছি আমার গেস্টের কাছে। কনাপু, থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য, আমার কিচেনে আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমার আসলে সময় দিতে পেরে আজকে আমার ভালো লাগলো এই জন্য, কারণ তোমার কিচেনে এসে একটা নতুন রেসিপি আমি দেখতে পারলাম, আর খুবই মনে হচ্ছে এখন বানাবো। আমার ভালো লেগেছে। আমি আবারও কোনো একটা রেসিপি শেখার জন্য আসতে চাই। ওয়াও, ইটস মাই প্লেজার। তোমাকে পাওয়াই যায় না, আর তোমাকে যদি আবার পাই এই কিচেনে, মনে হয় আমাদের বেশ ভালো লাগবে। অবশ্যই আসবো। সো মোস্ট ওয়েলকাম ফর দ্যাট। আর আনিশা,
থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যিকার অর্থেই বলছি যে আমাকে জীবনেও কেউ এত সুন্দর করে জিলাপি বানিয়ে দেয়নি, তো অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু, আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে একসাথে রান্না করলাম। আর আমার আরও বেশি ভালো লাগলো যে আমি আজকে জিলাপি করলাম আর যে গেস্ট আছে ওনারও জিলাপি পছন্দ। হ্যাঁ তো এই যে তো এরকম আরও একটা রেসিপি কিন্তু আনিশার কাছ থেকে আমি চাই এই কিচেনেই। অবশ্যই নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি তাহলে আবারও থাকছি। হাজির হবে। ওকে, সো থ্যাঙ্কস আ লট। আমি চলে যাচ্ছি দর্শকদের কাছে। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ দিতে চাই। না, আপনাদের ভালোবাসার কারণেই আমরা এরকম মজাদার রেসিপি নিয়ে হাজির হই আপনাদের সামনে। আগামী এপিসোডেও অবশ্যই আমি চেষ্টা করব ডিফারেন্ট এবং মজাদার কোনো রেসিপি সহজভাবে যাতে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি, সেই চেষ্টাতেই থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি রাত্রি দেশ বিদেশের ইফতার সিজন 3 এই এপিসোড থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।